শ্রুতি নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরে এই মুহূর্তের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্যকান্তের এজলাসে বুধবার বেলা 1টার কিছু পর শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর মামলা শুনানি এবং শুরু থেকেই নজিরবিহীনভাবে শুনানিতে নিজে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী খোদ। প্রথমে মমতার মামলার সওয়াল করছেন আইনজীবীরা, তখন সামনের সারিতে আসেননি মুখ্যমন্ত্রী, কিন্তু শুনানি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আসন পরিবর্তন করেন মমতা, চলে আসেন একেবারে সামনের সারিতে। ভার্চুয়ালি শুনানিতে উপস্থিত হন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল। সওয়াল করেন মামলাকারী জয় গোস্বামীর আইনজীবী শ্যাম দেওয়ান। এসবের মাঝে এই সওয়ালের চেষ্টা করেন মুখ্যমন্ত্রী। কপিল সিব্বলের সওয়ালের মাঝে মুখ্যমন্ত্রী নিজে সওয়াল করেন আগামী 7ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার পয়েন্টগুলো যা যা আছে সেগুলো বলেছে। 1 নম্বর পয়েন্ট যেটা বলেছে যে ডিলিশন হচ্ছে, কোনো ইনক্লুশন হচ্ছে না, ইনক্লুশনটাও দরকার। 2 নম্বর হচ্ছে রোল অফ মাইক্রো অবজারভার অ্যান্ড রোল অবজারভার। আইনে কোথাও জায়গা নেই যে মাইক্রো অবজারভার এবং রোল অবজারভার অ্যাপয়েন্টমেন্ট করার। 3 নম্বর হচ্ছে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলেছে, যেগুলো কোনো ছোট ছোট মিস্টেক, যেমন খান, বাবার নাম খান লিখেছিল আলাউদ্দিন খান, এখন এসছে আলাউদ্দিন খাঁ। তার কার মিস্টেক? এটা তো ইলেকশন কমিশনের মিস্টেক। তার জন্য লোককে কেন হ্যারাস করা হবে? এরকম যেমন বিপুল, জজ সাহেবরাই বলেছে যে বিপুল, তো বাংলাতে উচ্চারণ তো বিপুল, তা সেটা কি করে মিসম্যাচ হয়? তারপর মহিলারা যাদের বিয়ে হয়ে গেছে, যাদের সারনেম চেঞ্জ হয়ে গেছে, তাদের কি করে মিসম্যাচ হয়? মহিলাদের বিয়ে হয়ে গেলে তো সারনেম চেঞ্জ হবেই। তারপরে আছে ডেথ পার্সন, 150 জন লোক মারা গেছে, সে কথাও বলেছে। এবং এই যে স্ট্যাচুটে যে ক্ষমতা দেয়া আছে ইআরও এবং ডিআরও, সেই ক্ষমতা কেড়ে নিয়ে মাইক্রো অবজারভারদের দিয়ে তাদের ডিসিশন নিয়ে আসছে, সেটাও ইলিগ্যাল। এবং যেটা বড় কথা, যে এখনো প্রচুর লোক বাকি আছে হিয়ারিংয়ের, প্রায় 70-75 লক্ষ, মাত্র 4 দিন সময় আছে। জজ সাহেবরা বলেছে সেরকম হলে আমরা টাইম বাড়াবো, উই আর থিঙ্কিং। এবং এই মামলা সোমবার দিন আবার হিয়ারিং হবে, তারপর যা ফাইনাল অর্ডার দেয় তা ফাইনাল অর্ডার দেওয়া হবে। আরও এ নিয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে নিউজরুমে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর মামলার শুনানি ছিল এবং সে জায়গায় যে ছবি উঠে এসেছে সুপ্রিম কোর্ট থেকে, সেখানে দেখা যাচ্ছে খোদ মুখ্যমন্ত্রী সওয়াল করছেন। কি জানাচ্ছ গোটা বিষয়? আজকের দিনে দাঁড়িয়ে যে ছবি ধরা পড়লো সেটা কিন্তু ভূভারতে এর আগে কখনোই ঘটেনি। এক প্রকার বলা যায় যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নজির গড়লেন গোটা দেশের মধ্যে। এবং আজকের সকাল থেকে গোটা দেশের নজর ছিল দেশের সর্বোচ্চ বা শীর্ষ আদালত, একেবারে সুপ্রিম কোর্টের দিকে, যেখানে কি দেখা গেছে একেবারে এসআইআর যে চলছে বাংলাতে, আর সেই এসআইআরকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই করেছিলেন মামলা। এর আগে তিনি কমিশনকে 6 বার চিঠিও দিয়েছিলেন, কিন্তু সেই চিঠির কোনো রকমের উত্তর তিনি পাননি, এমনটাই তিনি জানিয়েছেন আজকে। এবং তার পাশাপাশি তিনি সেই যে নিজেই যে মামলা করেছিলেন সেই মামলাতে নিজেই আজকে সাক্ষী হলেন একেবারে সুপ্রিম কোর্টের ভেতরে। এবং একেবারে প্রথম থেকে যদি তোমাকে আমি একটু ছবিটা বর্ণনা করি, তাহলে তুমি দেখতেই পাবে যে মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা স্ক্রিনে দেখাচ্ছি, তিনি কিন্তু আজকে কালো চাদর গায়ে দেননি, কিন্তু গলাতে তিনি সেই কালো চাদর জড়িয়েছিলেন, যেটা গত 2 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি দিল্লির বুকে যে ঘটনা ঘটছে। সেক্ষেত্রে আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ঠিক কি থাকবে সেটা নিয়ে একটা যখন প্রশ্ন ছিল, তখন দিল্লির বুকে কিন্তু দেখিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে তিনি যে সবকিছু পারেন, সেটাই কোথাও গিয়ে আজকে তিনি প্রমাণ করলেন। এবারে আসি যে তার এই যে ভেতরে প্রবেশ করা, তিনি একেবারে সকলকে করজোড়ে হাসি মুখে তিনি ধীরে ধীরে ভেতরে ঢুকলেন। এবং তারপরে বলা যায় যে তিনি একেবারে প্রথম থেকেই বললেন যে এই যে এজলাসে বসবেন, কিন্তু একেবারে পেছনের সারিতে তিনি থাকবেন বা পেছনের সারিতে তিনি বসবেন। ঠিক সেরকম ভাবেই চলতে থাকে এই শুনানি পর্ব।
যে শুনানিতে ছিল তোমার একের পর এক প্রশ্ন, যদিও 37 নম্বর যখন উঠে আসে তখনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সওয়াল শুরু করেন। তার আগে যদিও অনেকবার তিনি চেষ্টা করছিলেন, কিন্তু কোথাও গিয়ে তাকে বিচারপতিরা বলেন যে আপনাকে সময় দেওয়া হবে, আপনার কথা সবাই শুনবে আজকে। এবং তিনি যখন শুরুই করলেন তখন কিন্তু নিজেকে সাধারণ মানুষ, কোট আনকোট, তিনি সাধারণ মানুষ হয়ে সাধারণ মানুষের জন্য কথা বলতে, বাংলার সাধারণ মানুষের জন্য তিনি দিল্লিতে গিয়ে পৌঁছেছেন। এমনকি সুপ্রিম কোর্টে আজকে প্রধান বিচারপতির বেঞ্চে যে সওয়াল জবাব চলছে, যে শুনানি পর্ব চলছে, সেই শুনানিতে উপস্থিত রয়েছেন। এই যে একটা দিক, সেটা কিন্তু আজকে বাংলার রাজনীতির ক্ষেত্রে একটা বিরাট বড় বার্তা দিল, সঙ্গে ঝড় তুলল। শুধুমাত্র বাংলা নয়, গোটা দেশেও রাজনীতির ক্ষেত্রে যদি বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু তোলপাড় করে দিল। এবারে বাসি যে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যখন তিনি বলছিলেন যে তিনি সাধারণ মানুষ হিসেবে সাধারণ মানুষের কথা বলতে তিনি এসেছেন, ঠিক তার পাশাপাশি তিনি আরো কি করলেন, তার পাশাপাশি তাকে দেখা গেল যে তিনি রাজনৈতিক কিছু ব্যাখ্যা দিয়ে বসলেন একেবারে আদালতের ভেতরে। আর সেখানেই কিন্তু আবার একটা অ্যান্টি পোল বা অ্যান্টি একটা লবি কিন্তু তৈরি হয়ে গেল। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এবার স্বাভাবিকভাবে বিরোধীরা বা রাজনৈতিক মহল প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি স্বচ্ছভাবে সাধারণ মানুষ হিসাবে, যেটা আমি বারবার যেটা বলছি যে ভূভারতে দেখা যায়নি যে কোনো নেত্রী বা কোনো নেতা মুখ্যমন্ত্রী থাকাকালীন এর আগে বহু মামলা মোকদ্দমা হয়েছে, কিন্তু যাদেরকে নিয়ে মামলা তাদেরকে সাথে নিয়ে আজকে তাদেরকে সাথে নিয়ে সর্বোচ্চ আদালত বা লড়াইয়ের শেষ ময়দান, যেখানে আমরা বলতে পারি গোটা ভারতবর্ষের সংবিধানের ক্ষেত্রে সেই শেষ জায়গাতে গিয়ে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা একেবারে একমাত্র তিনিই করে দেখালেন। কিন্তু সেই জায়গাতে যখন গিয়ে পৌঁছালেন, তাহলে কেন তিনি রাজনীতির ব্যাখ্যা টানলেন? রাজনীতির ব্যাখ্যা তিনি কি টানলেন যদি এক এক করে বলতে হয়, তিনি শুরুতেই যেটা বললেন যে সমস্ত রাজ্যে এসআইআর হচ্ছে তার মধ্যে বিশেষ করে যে যার যে বিজেপি ক্ষমতায় রয়েছে, কোট আনকোট তিনি অসমকে টার্গেট করলেন আবারও, এবং তিনি বললেন যে অসমে কেন নয়, বাংলাতে কেন হচ্ছে। এবং এসআইআর কে কেন্দ্র করে তিনি বলছেন যে তিনি বিরোধিতা নন, কিন্তু এই যে 2 মাসের মধ্যে বা এত কম সময়ের মধ্যে যে এসআইআর, যার ফলে আজকে একাধিক বিএলওর মৃত্যু, তিনি সমস্ত তথ্য নথি সহকারে নিয়ে গেছেন। এমনকি যে পরিবার তাদের বিএলওরা হারিয়েছেন তারা সেই পরিবারকে সাথে নিয়েছিলেন। তো এই যে বিষয়গুলো লক্ষ্য করা গেল, সেক্ষেত্রে একটা রাজনৈতিক অ্যাঙ্গেল সকলেই দেখে নিলেন যে আইনের দরজাতে গিয়ে আজকে তিনি আবারও রাজনীতি করলেন। এরপরে আরো যে বিষয়গুলো আজকে উঠে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত 5টা দিক আমরা দেখতে পেলাম, সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে আজকে যদিও ফাইনাল কোনো আনসার আমরা পেলাম না, আবারও পরবর্তী শুনানির দিন ইতিমধ্যে ধার্য করা হলো আগামী সোমবার। এবং সেই সোমবারেও মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। এখনো পর্যন্ত দলের পক্ষ থেকে বিশেষ করে তোমার যে বক্তব্য উঠে এসেছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন বেরিয়েই যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বললেন, এবং তিনি আগামী সোমবারে উপস্থিত থাকতে পারবেন বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। তবে এই যে তিনি যে দিকগুলো তুলেছেন, সেই দিকগুলোর ক্ষেত্রে নির্বাচন কমিশন এবার কি জানালো সেটাও যদি বলতে হয়, নির্বাচন কমিশন কিন্তু স্পষ্টভাবেই জানিয়েছেন যে এসআইআর যেরকম ভাবে চলছে সেটা সাংবিধানিক সমস্ত নিয়ম মেনেই চলছে। এসআইআর চলবে, সেটা বন্ধ হবে না, কিন্তু প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকের যুক্তি বিচার করে তিনি এটাও জানিয়েছেন যে এই সময়সীমাটা হয়তো চাইলে আরো কয়েকটা দিন বাড়ানো হতে পারে, কারণ যেহেতু আর হাতে 4 থেকে 5টা দিনই বাকি রয়েছে, তাই এই 4-5 দিনের মধ্যে সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হবে না। সময় চাইলে বরাদ্দ করা হতে পারে, যদিও মামলার পরবর্তী শুনানির দিনে আরো অনেক বিস্তারিত আমরা জানতে পারবো। তবে ইতিমধ্যে রাজ্যে যে কমিটি বা রাজ্যে যে ইতিমধ্যে তোমার যে রাজ্য স্তরে যাদেরকে নিয়োগ করার কথা বলা হয়েছে, সেই নথিও কিন্তু ইতিমধ্যে চেয়েছে নির্বাচন কমিশন। এবারে দেখার যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যখন 26-এর ভোটের আগে গোটা বাংলার মানুষের মন জয় করার যে উদ্যোগ বা একেবারে বলা যায় যে ভূমিকা নিলেন, ঠিক সেদিকে দাঁড়িয়ে তার এই রাজনৈতিক দিক, তিনি আইনের দরজাতে গিয়ে যে রাজনৈতিক ব্যাখ্যাগুলো টানলেন, সেটা এখন কোন দিকে নিয়ে যায়। যদিও আজকের দিনে তোমার এই যে মুখ্যমন্ত্রী শুনানিতে অংশ নেওয়া, সেই শুনানিতে তার যে সওয়াল, সেটা কিন্তু একেবারে নজির। যদিও আইনজীবীরা সেই জায়গায় অনেকেই ব্যাখ্যা করছেন বা বলতে শুরু করেছেন যে তাহলে আইনজীবীরা কি করছেন। সব মিলিয়ে বলা যায় যে 26-এর একেবারে ভোট যখন আমরা আর কয়েকটা দিন মধ্যেই ঘোষণা হয়ে যাবে এবং সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে মার্চের মধ্যে, তার আগে ফেব্রুয়ারিতে আজকে দিল্লি যেভাবে সরগরম বা তোলপাড় করে তুললেন বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা কিন্তু এক প্রকার বলা যায় রূপা যে সেমিফাইনাল শুরু হয়ে গেল, এবং দেশীয় রাজনীতির যে আগুন, যে উত্তাপ, সেটা কিন্তু বাড়ছে। এবং সমগ্র দেশ আজকে নজরে রেখেছিল সুপ্রিম কোর্টের দিকে, যে এজলাসে আজকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই সুব্রত, সেই দিকে আমাদের নজর আছে এবং নজিরবিহীন, তুমি যেমনটাই বললে। এবং
যে ছবি উঠে আসছে এই মুহূর্তে, একেবারে নজিরবিহীন ঘটনা। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে খোদ মুখ্যমন্ত্রী একেবারে সওয়াল জবাব তিনি করেছেন এবং একাধিক প্রশ্ন তিনি সুপ্রিম কোর্টের সামনে রেখেছেন এবং পরবর্তী শুনানির দিন আগামী ধার্য করা হয়েছে এবং সেই দিনে কিন্তু প্রত্যেকের নজর থাকবে আদৌ কি হতে চলেছে আগামী দিনের সেই শুনানিতে এবং পরবর্তী সময়। তুমি যেমনটাই বললে, আজকের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভূমিকা এবং যে পদক্ষেপ তিনি নিলেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোথাও না কোথাও 26-এর নির্বাচনের একটা রণদামামা তিনি বাজিয়ে দিয়েছেন এবং তারই ছবি আজকে আমরা দেখতে পেয়েছি। ধন্যবাদ এই মুহূর্তে সুপ্রীতি তোমাকে। যে খবর এই মুহূর্তে আপনারা দেখছেন এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে নজিরবিহীন ঘটনা আজকে সুপ্রিম কোর্টের বুকে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ এসআইয়ের শুনানি ছিল, তার মামলার এসআইয়ের মামলার শুনানি ছিল, সে জায়গায় দাঁড়িয়ে খোদ মুখ্যমন্ত্রীকে দেখা গেল একেবারে আইনজীবীর ভূমিকায় এবং তাকে সওয়াল জবাব করতে দেখা গেল। দেখতেই পাচ্ছেন ছবি আপনাদের দেখাচ্ছি, গলায় কালা চাদর পরে তিনি প্রথমে সুপ্রিম কোর্টে উপস্থিত হন এবং এরপর কালো কোর্টেও তাকে দেখা যায় সুপ্রিম কোর্টের মধ্যে এবং আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত শুনানির দিন ধার্য করা হয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে ঠিক কি কি বিষয় উঠে আসে সেদিকে আমাদেরও নজর থাকবে।